রশ্মিকা ও সেনাপতিকে একসঙ্গে দেখে ফেলল বিহান ও মাহি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বাড়িতে সাপ ঢোকা নিয়ে সবাই অনেকটা টেনসড হয়ে থাকলে তখনই দেখা যাবে বিহান বলতে থাকে, বুঝতে পারছি না প্রতিনিয়ত এরকম বিপদ যদি বাড়ির উপরে এসে পড়ে তবে কি করে হবে, তবে আমরা কি করে এ বাড়িতে টিকে থাকবো। আগে তো এরকম ছিল না, এখন এখন প্রতিনিয়ত আমরা ভয়ে ভয়ে থাকছি। এতটা ভয়ে ভয়ে কি আর থাকা যায় বলো তো। এরপরে দেখা যাবে, এরপরে বিহান পরদিন সকালবেলায় কম্পাসকে সঙ্গে নিয়ে একটি জায়গায় আসে। সেখানে আসতে কম্পাসের মাথা ঘুরাতে থাকে। তখনই কম্পাস বলতে থাকে, কি ব্যাপার বিহান স্যার, আপনি আমাকে কোথায় নিয়ে এলেন আমি বুঝতে পারছি না, এখানে এখানে আসার মানেটা কি। তখনই তখনই বিহান বলে, আসলে তোমাকে এখানে আনার একটা কারণ আছে। এখানে এখানে অনেক স্মৃতি আছে, আমরা আমরা এখানে অনেক অনেক এসেছি। তোমার যদি কিছু মনে পড়ে, আর একজন আমাদের দেখা করতে বলেছে, সেই জন্য আসা, বিশেষ করে এ কারণে আসা হয়েছে। তুমি চিন্তা করো না, তুমি হয়তোবা তাকে দেখে কিছু মনে করলেও করতে পারো। তখনই কম্পাস বলে, আমার তো কিছু মনে পড়ছে না, আমি কি করে মনে করব, আমি তো মনে করার চেষ্টা করছি। আমি চাই আমার সমস্ত কিছু মনে পড়ুক, কিন্তু কোনোভাবেই আমার কিছু মনে পড়ছে না। যদি মনে না পড়ে তবে কি করে হবে। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে, আমার প্রচন্ড যন্ত্রণা করছে, প্রচন্ড মাথায় 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 ব্যথা করছে, পেন হচ্ছে, আমি বুঝতে পারছি না আমি কি করব। তখনই বিহান বলে, চিন্তা করো না কম্পাস, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, সবকিছু ঠিক হতেই হবে, ঠিক হতেই হবে। তোমাকে সমস্ত কিছু মনে করতে হবে, আমি জানি তুমি পারবে, তুমি চেষ্টা করলেই সবকিছু মনে করতে পারবে, কোনো ব্যাপার হবে না। তখনই এই কথা শুনে কম্পাস বলতে থাকে, আমি বুঝতে পারছি না আমি কি করে সবটা মনে করব। আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, প্রচন্ড যন্ত্রণা করছে, মাথাটা মাথাটা কেমন ঝিম ধরে আছে, মনে হচ্ছে আমি কিছু মনে করতে চাইছি কিন্তু মনে করতে পারছি না। তখনই বিহান বলে, সব পারবে, সব মনে হবে, আস্তে আস্তে সবকিছু মনে হতেই হবে তোমাকে, যে করে হোক তোমাকে মনে করতে হবে। তুমি যদি মনে করতে না পারো তবে কি করে হবে বলো, তোমাকে তো মনে করতে হবে, মনে করে সমস্ত কিছু সামলাতে হবে। জানো কম্পাস, আমাদের উপর দিয়ে অনেক বিপদ যাচ্ছে, যেগুলো বিপদ আমরা আমরা নিজেরা নিজেরা মিটিয়ে নিতে পারি। আর যদি তুমি আমাদের হেল্প না করো তবে কোনোভাবেই সেগুলো সম্ভব হবে না, কোনোভাবেই আমরা নিজেরা নিজেরা মেটাতে পারবো না। তখনই কম্পাস বলে, আমি দেখবো আমি পারি কিনা। এদিকে দেখা যাবে, এদিকে রশ্মিকা সেনাপতির বাড়িতে এলে সেনাপতিকে রশ্মিকা বলতে থাকে, আমি বুঝতে পারছি না এভাবে প্রতিনিয়ত তুমি আমাকে কেন ডাকছো। এভাবে যদি আসি বাড়িতে আমাকে কৈফিয়ত দিতে হয়, বাড়িতে সবার সামনে জবাবদিহি করতে হয়। আমি বুঝতে পারছি না আমি আমি কি করব, আমার এসব আর ভালো লাগছে না। তখনই দেখা যাবে সেনাপতি রশ্মিকার শরীরে হাত দিয়ে বলতে থাকে, আমি তো তোমাকে ছাড়া থাকতেই পারছি না, আর তুমিও যে আমাকে ছাড়া থাকতে পারছো না সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি তুমি প্লিজ কিছু মনে করো না রশ্মিকা, আমরা আমরা তো অ্যাডপ্ট, তাই না? আমরা তো এখন নিজেদের নিজেদের ডিসিশন নিজেরা নিতে পারি। তখনই রশ্মিকা বলে, কিন্তু তারপরেও আমার কেমন যেন লাগছে। তখনই সেনাপতি বলে, প্লিজ রশ্মিকা, এভাবে বলো না, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, তোমাকে ছাড়া আমি নিজের একটা মুহূর্ত ভাবতে পারি না, কোনোভাবে আমি তোমাকে ছাড়া কিছু বুঝতে পারি না। এদিকে সমস্ত কিছু আড়াল থেকে দেখে ফেলে মাহি, সবকিছু দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, আমি জানতাম এমন কিছু একটাই হয়েছে, আমি জানতাম এমন কিছু একটা হবে, কারণ কারণ আমার বিশ্বাস ছিল যে তুই সেনাপতির জালে জড়িয়ে পড়েছিস বোন। সেনাপতি যে ভালো ছেলে নয় এটা তোকে বুঝতে হবে। সেনাপতির সঙ্গে তুই কোনোভাবে নিজেকে জড়াতে পারিস না, ওই ছেলেটার সঙ্গে তোকে কোনোভাবেই আমরা জড়াতে দেব না। এরপরে দেখা যাবে মাহি বলতে থাকে, আমি আমি কি করব এখন, আমাকে যে করে হোক ছোটদা ভাইকে সমস্ত কিছু জানাতে হবে। একমাত্র ছোটদা ভাই পারে রশ্মিকাকে এখান থেকে ফিরে আনতে। ছোটদা ভাইয়ের কথাই ও একমাত্র শুনবে, তাছাড়া আর কোনো কথা ও শুনবে না। যে করে হোক আমাকে ছোটদা ভাইকে সমস্ত কিছু জানাতে হবে, ছোটদা ভাইকে জানাতেই হবে। এদিকে দেখা যাবে সত্যজিৎ বাবু এলে তখন সত্যজিৎকে দেখে অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস বলতে থাকে, কে আপনি, আপনাকে তো আমি চিনি না, কখনো কি দেখেছি আপনাকে আমি। তখনই সত্যজিৎ বলে, হ্যাঁ কম্পাস,
তোমার সঙ্গে আমার অনেক দেখা হয়েছে, আমরা একসঙ্গে কাজ করেছি, তুমি আমাকে অনেক হেল্প করেছো। তখনই কম্পাস বলে, আমার আমার না সত্যি বলতে কিছুই মনে পড়ছে না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। আমার কেমন যেন একটা ফিল হচ্ছে, চারপাশটা কেমন অন্ধকার হয়ে আসছে। আমি কোনোভাবেই কিছু কিছু বুঝতে পারছি না আমি কি করব। তখনই সত্যজিৎ বলে, প্লিজ কম্পাস, তোমাকে একটা দরকারে এখানে যেটা শুনলে তুমি বুঝতে পারবে যে তোমাকে এখানে ডাকার কারণটা কি। তখনই কম্পাস বলে, হ্যাঁ বলুন, কি বলবেন। তখনই এই কথা শুনে সত্যজিৎ বলে, আসলে একটা একটা দরকারে তোমাকে এখানে ডাকা হয়েছে, আর সেটা হচ্ছে আনু আম্মা। আনু আম্মার কারণে তোমাদের এখানে ডাকা। আমরা তো আনু আম্মাকে ধরতে পারিনি। আর আমাদের আমাদের কাছে খবর আছে যে আনু আম্মাই এই বড়, এই সমস্ত কিছু পেছনে আনু আম্মা একা নয়, এর সঙ্গে আরো অনেকেই যুক্ত আছে এবং তাদেরকে আমাদের ধরতে হবে, যে করে হোক তাদেরকে ধরতে হবে। তখনই কথা শুনে কম্পাস বলতে থাকে, কিন্তু কিন্তু এই আনু আম্মাটা কে, এটাই তো আমি জানি না, আমি তবে ওনাকে কি করে চিনবো। তখনই দেখা যাবে এ কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, আমরা দুজনে মিলে তোমাকে সবটা বুঝিয়ে দেব, আর নম্বর বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের আমাদের অস্ত্র তৈরি করে দেবে তুমি। তখনই কম্পাস বলে, কি বলছেন এসব, আমার তো কিছুই মনে নেই, তবে আমি কি করে আপনাকে অস্ত্র তৈরি করে দেব। তখনই সে সত্যজিৎ বলে, তোমার সমস্ত কিছু মনে পড়বে, মনে পড়তেই হবে, যে করে হোক তোমাকে মনে করতে হবে কম্পাস, তুমি মনে করে দেখো। তুমি তুমি আমাদের আমাদের সবকিছুর ঊর্ধ্বে। তুমি তুমি যদি আমাদের হেল্প না করো, তবে কোনোভাবে আমরা এই লড়াইটাতে জিততে পারবো না। আর তুমি যদি আমাদের হেল্প করো, তাহলে অবশ্যই অবশ্যই আমরা এই লড়াইটাতে জিততে পারবো। এই কথা শুনে দেখা যাবে কম্পাস বলতে থাকে, তবে বলুন কিভাবে আমি হেল্প করতে পারি আপনাদের। আমাকে আমাকে এই একটা হিন্ট দিন, যেটার মাধ্যমে আমি আপনাকে হেল্প করতে পারি। তখনই সত্যজিৎ বলে, আমি তোমাকে বলছি কম্পাস, কিভাবে কিভাবে কি করতে হবে, কিভাবে কাজগুলো করতে হবে, আমি তোমাকে সবটা বুঝিয়ে দিচ্ছি, সবটা বলে দিচ্ছি। আসলে আসলে আমাদের কাছে খবর আছে যে আনু আম্মার উপরেও একজন একজন মহিলা আছে, যিনি কিনা নিজের পরিচয় গোপন রেখেছে। আর আমাদের কাছে খবর আছে যে তার সঙ্গে চৌধুরীদের কোনো সম্পর্ক আছে, চৌধুরীদের সঙ্গে ওনার কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে, যেটার কারণেই উনি নিজের পরিচয়টা গোপন রেখেছে। এ কথা শুনে অবাক হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, কি বলছেন এসব আপনি, চৌধুরীদের সঙ্গে মানে আমাদের সঙ্গে কিভাবে কিভাবে ওনার কোনো পরিচয় থাকতে পারে, আমরা তো কিছু জানি না। তখনই সত্যজিৎ বলে, এ কারণেই তো ওনার পরিচয়টা গোপন রয়েছে। আমরা সত্যি কিছু বুঝতে পারছি না যে আসলে মহিলাটি কে হতে পারে, আপনাদের পরিবারের সঙ্গে তার কিভাবে যোগসূত্র রয়েছে। এরপরে দেখা যাবে এদিকে মাহি বিহানকে ফোন করলে তখনই বিহান ফোনটা রিসিভ করে। মাহি বলতে থাকে, ছোটদা ভাই, তোকে কিছু জানানোর আছে। তখনই বিহান বলে, এখন আমার সময় নেই, আমি তোকে বাড়িতে যেয়ে কথা বলছি, আমাকে প্লিজ একটু ছেড়ে দে, আমি একটা কাজে ব্যস্ত আছি, আমি একটা জায়গায় এসেছি, এখানে কথা বলার মতো কোনো সিচুয়েশন নেই, তাই বলেই ফোনটা কেটে দেয়। তখনই মাহি বলে, আমি এখন কি করব, আমার এখন কি করা প্রয়োজন, আমি এই ব্যাপারটা কার সঙ্গে শেয়ার করব, কার সঙ্গে, আমি আমি বরং বড় বৌদি ও বড়দা ভাইয়ের সঙ্গে শেয়ার করি। ঠিক তখনই রশ্মিকা এসে বলতে থাকে, দি, তুই কি শেয়ার করার কথা বলছিস রে, তুই এখানে কি করছিস, তুই নিশ্চয়ই আমাকে ফলো করতে করতে এখানে এসেছিস, তোর এত বড় সাহস কোথা থেকে হয় তুই আমাকে ফলো করিস, তুই এটা কি করছিস, তুই কি করতে চাইছিস বলতো, তুই আমাকে কেন ফলো করছিস, তুই তুই সত্যি কি কি চাইছিস, আমাকে আমাকে খোলাখুলি ভাবে বলতো, আমি বুঝতে পারছি না তোর ব্যাপারটা, সত্যি আমি বুঝতে পারছি না। এদিকে দেখা যাবে বিহান বলতে থাকে, আপনি চিন্তা করবেন না সত্যজিৎ বাবু, আমি কম্পাসকে বোঝাবো, কম্পাসকে দিয়ে আমি সমস্ত ব্যবস্থা করিয়ে নেব, যে করে হোক কম্পাসকে দিয়ে আমি আমি যন্ত্রটা তৈরি করে নেব। তখনই সত্যজিৎ বলে, হ্যাঁ, আমাদের যাতে করে সমুদ্রের তলদেশে আমরা আমরা গিয়ে সমস্তটা দেখতে পারি, সমস্ত কিছু সমস্ত কিছু খুঁজে দেখতে পারি। আমাদের মনে হচ্ছে আনু আম্মা অ্যারেস্ট হওয়ার আগে ওনার একটা বড় বড় ডিল ছিল, আর সেটা উনি সম্পূর্ণ করতে না পারায় সেই জিনিসপত্রগুলো হয়তোবা সাগরের নিচে কিংবা কিংবা হস্টেল এরিয়ায় কোনো জায়গায় আছে, আর সেগুলো আমাদের যে করে হোক খুঁজে বের করতে হবে। এ কথা শুনে তখন বিহান বলতে থাকে, সত্যি আমরা আমরা যে কি করি বুঝতেই পারছি না, আমি বুঝতে পারছি না যে এই অনম্মা আসলে কি করতে চাইছিল, উনি উনি আসলে কে, আর ওনার সঙ্গে কারই বা সম্পর্ক আছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে, কিন্তু আমি আমি তো কিছু মনে করতে পারছি না, আমার তো কিছুই মনে পড়ছে না, আমি যদি কিছু মনে করতে না পারি,
তবে কি করে হবে? আমি যদি কোনো কিছু মনে করতে না পারি, তবে আমি আপনাদের হেল্প কি করে করব? তখনই বিহান বলে, তোমাকে মনে করতেই হবে কম্পাস, আমি তোমাকে পুরোপুরিভাবে হেল্প করব, সব দিক থেকে হেল্প করব আমি। তুমি শুধু নিজের মাথাটা একটু খাটানোর চেষ্টা করো। তখনই কম্পাস বলে, এখন অবধি তো আমার আপনাদের পরিবারের সঙ্গে আমার সম্পর্কটা কি সেটাই তো ঠিকভাবে মনে পড়েনি, তবে আমি বাদবাকিগুলো কি করে মনে করব? তখনই বিহান বলে, আমি তো বললাম কম্পাস, আমি তোমাকে হেল্প করব, তোমাকে তোমাকে কষ্ট করে মনে করতেই হবে, তা না হলে সত্যজিৎ বাবু অনেক বড় বিপদে পড়ে যাবে। আসলে আসলে উনি কাজটা গোপনে করতে চাইছেন। উনি যদি সবার সামনে থেকে এই কাজটা করে, তবে কোনোভাবেই কাজটা সফল হতে পারবে না। আসলে আসলে ক্রিমিনালদের হাত অনেক লম্বা থাকে, তো তাই ওরা ওরা কতদূর অব্দি চাল বিছিয়ে নিয়েছে আমরা তো সেটা জানি না। তাই বলছিলাম, তুমি যদি একটু সাহায্য করো। তখনই দেখা যাবে সত্যজিৎ বলে, আমি তোমার আশাতেই থাকবো কম্পাস, আমি চাইবো যে তুমি আমাদের সাহায্য করো। তুমি যদি আমাদের সাহায্য করো, তবে তবে অবশ্যই আমরা এই লড়াইটাতে জিততে পারবো। এদিকে দেখা যাবে মুক্তি গাড়িতে বসে কমলেশ চৌধুরীর সঙ্গে আসতে থাকে আর বলতে থাকে, ওয়েলকাম, আপনাকে আপনাকে স্বাগতম, আপনি অনেকদিন পরে এলেন। তখনই কমলেশ বলতে থাকে, আমাকে তো আসতেই হতো, আমাকে না এলে কি চলতো? এরপরে মুক্তি বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি যে আমরা যেটাই করছি সেটাতেই আমরা বিফলে যাচ্ছি। ওই কম্পাস ভৌমিক এখন এখন একটু একটু স্মৃতিশক্তি ছাড়া রয়েছে, ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তারপরে আমরা চৌধুরীদের কোনো ক্ষতি করতে পারছি না, এটাই বড় ব্যর্থতা। চৌধুরীদের কোনোভাবে কোনো ক্ষতি করা যাচ্ছে না, যতই চেষ্টা করছি কিচ্ছু করা যাচ্ছে না। তখনই এ কথা শুনে দেখা যাবে কমলেশ বলতে থাকে, যে করে হোক আমাদের তো ওদেরকে শিক্ষা দিতেই হবে, ওদেরকে শিক্ষা না দিলে চলবে না, ওদেরকে শিক্ষা অবশ্যই পেতে হবে। ওরা ওরা চৌধুরীদের ওপর আমার একটা আক্ষেপ আছে, আর তার থেকেও বড় বড় ক্ষোভ আছে আমার মায়ের। আমার মা যতদিন না তার দুজন সৎ ছেলের উপরে বদলা নিতে পারছে, ততদিন উনি উনি শান্তিতে শান্তিতে থাকতে পারবে না। উনি জীবিত থেকেও সবার সামনে মৃত, উনি সবার সামনে নিজেকে মৃত বলেই দাবি করে, কিন্তু যেদিন যেদিন উনি ওনার সৎ ছেলেদের উপর প্রতিশোধ নিতে পারবে, সেদিনই উনি নিজেকে নিজেকে অন্যভাবে খুঁজে বের করবে, সবার সামনে বের করবে। আর এখন এখন উনি কোনোভাবে নিজেকে সবার সামনে আনতে রাজি নয়। তখনই এ কথা শুনে মুক্তি বলতে থাকে, কিন্তু কিন্তু ওনার তো সামনে আসাটা উচিত, তাই না? এভাবে এভাবে আড়ালে থাকার তো কোনো মানে হয় না। নিজেকে কেন মৃত বলে দাবি করছেন উনি? মৃত বলে দাবি করার তো কোনো কোনো কারণ থাকতে পারে না। ওনাকে ওনাকে বলুন, উনি যেন সবার সামনে আসে। এভাবে এভাবে নিজেকে মৃত দাবি করার কি আছে? এভাবে নিজেকে মৃত সাজিয়ে রাখার তো কোনো মানে নেই। ওরা তো নিজেরা বেশ ভালোই আছে, ওরা তো কোনো কিছুতে নিজেদেরকে অনুতপ্ত করে না। তবে আপনার মা কেন নিজেকে এভাবে আড়ালে লুকিয়ে রাখবে বলুন তো? তখনই দেখা যাবে এদিকে সত্যজিৎ বলতে থাকে, ওনারা আসার আগে যে করে হোক আমাদের আমাদের এই সবকিছু নিজেদের হাতের মুঠোয় নিতে হবে। কোনোভাবে এই সবকিছু ওনাদের হাতে পৌঁছাতে দিলে চলবে না। যদি ওনাদের হাতে পড়ে যায়, তবে পুরো পুরো জেনারেশনটাই নষ্ট হয়ে যাবে। উনি পুরো দেশটাকে নিজের হাতের কবজায় নিয়ে নেবে, পুরো দেশটা ওর হাতের কবজায় চলে যাবে, যেটা আমরা কোনোভাবে হতে দিতে পারি না। তখনই কম্পাস বলে, চিন্তা করবেন না, আমি চেষ্টা করব, আমি অবশ্যই চেষ্টা করব। তখনই সত্যজিৎ বলে, শোনো কম্পাস, আমাদের সঙ্গে যে যা কথা হলো, এই কথাগুলো যেন ঘুণাক্ষরেও কেউ টের না পায়, ঘুণাক্ষরেও যেন কারো কান অব্দি না পৌঁছায়। তখনই কম্পাস বলে, না না, আমি তো কিছু মনে করতেই পারছি না, আমি তো কিছু মনেই রাখতে পারছি না। তারপরেও যদি আমার কিছু মনে থাকে, তবে আমি এ ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তখনই বিহান বলে, হ্যাঁ, আমিও আপনাকে কথা দিচ্ছি, কোনোভাবেই কেউ এই ব্যাপারে জানতে পারবে না। তখনই সত্যজিৎ বলে, হ্যাঁ কম্পাস, এটাই তুমি তুমি তো এরকমই ছিলে, তুমি তো তোমার যা মনে থাকুক বা না থাকুক কখনো কাউকে কিচ্ছু বলবে না, এটাকেই বলে সততা। আর এটাই হচ্ছে আমাদের কম্পাস। তখনই কম্পাস বলে, আমি বুঝতে পারছি না আমি কি করব, আমার আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে চারপাশটা একদম অন্ধকার হয়ে আসছে। তখনই সত্যজিৎ বলে, তুমি তুমি বরং বিহানের সঙ্গে বাড়িতে চলে যাও, আর বিহান, তুমি কম্পাসকে দেখে রেখো, ওর যেন কোনো সমস্যা না হয়, আর ওকে দিয়ে প্লিজ কিছু একটা করিয়ে নিও, ঠিক আছে?